পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের সহকর্মী তৌহিদ হোসেন ছিলেন। আমরা তার কাছ থেকে আরো বিস্তারিত জানবো এই পর্যায়ে। তৌহিদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, বিশ্ববিদ্যালয়ে চালু করা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের যে বিভিন্ন প্রকল্প নিয়ে উপদেষ্টা কথা বললেন, কি কি জানালেন একটু জানাবেন আমাদের। বৃষ্টি, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বেশ কিছুদিন আগে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর একটি সংলাপে এসেছিলেন। সেখানে এসে তিনি একটি মন্তব্য করেছিলেন যে শুধুমাত্র কঙ্কালসার উন্নয়ন দিয়ে দেশের অগ্রগতি হয় না। উনি কঙ্কাল বলতে অবকাঠামো যেগুলো তৈরি হয়েছে বিদায়ী সরকারের বিভিন্ন সময় সেগুলোকে বুঝেছেন, কিন্তু তিনি বোঝাতে চেয়েছিলেন যে দক্ষ মানব সম্পদ, অর্থাৎ এগুলোকে তিনি মাংস হিসেবে বলেছিলেন শরীরে, সেগুলো তৈরি হচ্ছে না। আজকে ওনাকে সেই ঘটনাটি ওনাকে মনে করিয়ে দিয়ে প্রশ্নটি করা হয়, কেন আপনি এই দায়িত্বটি বেছে নিলেন। উনি বলেছেন যে পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি একসাথে অনেকটা নিজের ইচ্ছাতেই নিয়েছেন, কারণ তিনি মনে করেন যেই মন্তব্যটা তিনি তখন করেছিলেন সেটি নিয়ে এখন কন্ট্রিবিউট করার বা সেখানে ভূমিকা রাখার এক ধরনের সুযোগ তৈরি হয়েছে। সেটি বলতে গিয়ে তিনি আজকে শিক্ষা ব্যবস্থার নানা চ্যালেঞ্জের কথা বলেছেন, যদিও যেহেতু পরিকল্পনা মন্ত্রণালয়ে ছিলেন খুব বেশি শিক্ষা নিয়ে কথা হয়নি। একটি গুরুত্বপূর্ণ কথা তিনি দিন শেষে বলেছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার এক ধরনের সিদ্ধান্ত হয়েছে, কিন্তু দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের এখন প্রথম তিনজন যে ব্যক্তি, অর্থাৎ উপাচার্য বা উপ উপাচার্য বা একদম শুরুর দিকের যারা দায়িত্বশীল পদে আছেন, তাদের কাউকেই আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা এক ধরনের নিরুদ্দেশ। এরকম বাস্তবতায় বিশ্ববিদ্যালয় আসলে খুলে দেওয়াটা একটি বড় চ্যালেঞ্জ। সে কারণে তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে ঠিক দুপুর 2টা থেকে 3টা নাগাদ তিনি শিক্ষা মন্ত্রণালয়ে এই সংক্রান্ত একটি বৈঠকে বসবেন, যেখানে আসলে তিনি সিদ্ধান্ত নেবেন যে বিশ্ববিদ্যালয়গুলো আসলে কিভাবে খুলে দেওয়া যায়। এটি গেল শিক্ষার প্রসঙ্গ। পরিকল্পনার প্রসঙ্গে তিনি যেটি বলেছেন, আপনিও বেশ কিছু তথ্য এর ভিতরে দর্শকদেরকে জানিয়েছেন। মূলত যেটি বলেছেন যে পরিকল্পনা মন্ত্রণালয়ে বিভিন্ন সময় প্রকল্প বাস্তবায়নে এক ধরনের প্রতিযোগিতা হয়েছে এবং এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি দুটো উদাহরণ দিয়েছেন, যে এক তো রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন নির্বাচনী এলাকার প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রকল্প নেওয়া হয়েছে, সেই প্রকল্পটি আদৌ দরকার নাকি দরকার না, বা সেগুলো আসলে কতটা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটি নিয়ে এক ধরনের প্রশ্ন আছে বলে তিনি উল্লেখ করেছেন। যে কারণে তিনি বলেছেন যে এই ধরনের অনেকগুলো প্রকল্প একনেকে আসার অপেক্ষায় রয়েছে অনুমোদনের জন্য, সেগুলোর আগে এই প্রকল্পগুলো আরেকবার পর্যালোচনা করা হবে। এটি একটি। আরেকটি হচ্ছে মন্ত্রণালয়গুলো রীতিমতো প্রতিযোগিতা করে প্রকল্প প্রস্তাব তৈরি করে বিভিন্ন সময় পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সেখানে একই বাস্তবতা, সেই প্রকল্প আসলে দরকার নাকি দরকার না, কতটা অর্থনীতিতে এটি ভূমিকা রাখবে, সেটির অর্থায়নের যোগান আছে কিনা, সেগুলো অনেক ক্ষেত্রে বিবেচনা না করেই প্রকল্প মন্ত্রণালয় থেকে পাঠিয়ে দেওয়া হয়। আমরা প্রশ্ন করেছিলাম যে কেন এটি মন্ত্রণালয় করেছে। তারা বলেছেন যে বিভিন্ন সময় আসলে বিদায়ী সরকারের রাজনৈতিক মদদে যেসব ঠিকাদাররা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে, তাদের এক ধরনের প্রচ্ছন্ন প্রভাব রয়েছে মন্ত্রণালয়, যে কারণে বিভিন্ন সময় আসলে প্রকল্প তৈরি করে করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য, এবং অনেক ক্ষেত্রে সেগুলো অনুমোদন হয়েও গেছে। আরেকটি ক্ষেত্রে তিনি যেটি বলেছেন যে আসলে সার্বিক দিক বিবেচনা করে ওনার কাছে মনে হয়েছে এই মুহূর্তে আসলে সার্বিক প্রকল্পের যে ব্যয় সেটি আসলে যাচাই বাছাই করার সুযোগ রয়েছে, অপচয় কমাতে হবে, মূল্যস্ফীতি কমাতে হবে। সে কারণে আসলে যে প্রকল্প একেবারেই দরকার নেই সেটি বাদে অগ্রাধিকার ভিত্তিতে যেসব প্রকল্প রয়েছে সেগুলোকে তারা বাস্তবায়ন করবেন। সবশেষ একটি প্রসঙ্গ বলে শেষ করি বৃষ্টি, সেটি তিনি বলেছেন যে আমরা বলেছিলাম যে পরিসংখ্যান ব্যুরোর তথ্য নিয়ে অনেক ধরনের বিভ্রান্তি রয়েছে, প্রশ্ন রয়েছে, বিতর্ক রয়েছে। তিনি বলেছেন যে এখন যেহেতু তিনি দায়িত্ব নিয়েছেন, তিনি বিষয় সম্পর্কে ওয়াকিবহাল, তিনি আশা করেন যে পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতায় পরিসংখ্যান ব্যুরো থেকে আগামীতে আসলে সবচেয়ে যৌক্তিক এবং সঠিক তথ্যটাই এবং পরিসংখ্যানটাই পাওয়া যাবে। বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন তৌহিদ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।